বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে লাইভ ক্লাসে তোমরা সবাই উপস্থিত থেকে আজকের ক্লাসটি করার জন্য প্রস্তুত আছো। তো শিক্ষার্থীরা যারা অনলাইন ক্লাসে প্রস্তুত আছো তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, তোমরা এর আগের ক্লাসে অর্থাৎ গত ক্লাসগুলোতে আমি করেছিলাম জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হতে গত ক্লাসে আমি ডিএনএর অণুর গঠন নিয়ে আলোচনা করেছিলাম। শিক্ষার্থীরা, আজ আমি তারই ধারাবাহিকতায় অষ্টম ক্লাসটি শুরু করব, সেটা হচ্ছে ডিএনএর অনুলিপন। তো শিক্ষার্থীরা, ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু বলতে চাচ্ছি যে গত ক্লাসে যে আমি ডিএনএর গঠনটা পড়িয়েছিলাম তা নিশ্চয়ই তোমরা ভালোভাবে পড়েছো। যদি ভালো করে পড়ে থাকো তাহলে আজকের ক্লাসটি বুঝতে আরও সুবিধা হবে, কারণ একটি ক্লাসের সাথে পরের ক্লাসটি কিন্তু কানেক্টেড থাকে। অর্থাৎ আগের ক্লাসটি ভালো বুঝলে তারই সাথে তারই ধারাবাহিকতা কিন্তু পরবর্তী ক্লাসটি শুরু হয়। তাই যারা ক্লাসটি ভালোভাবে বুঝেছো, বাসায় প্র্যাকটিস করতে বলেছিলাম, প্র্যাকটিস করেছো, তারাই আজকের ক্লাসটি আবার ভালো করে বুঝতে পারবে। তো আমি তোমাদেরকে ক্লাসে নিয়ে যাচ্ছি, তো শুরু করা যাক। তো শিক্ষার্থীরা, তোমরা কে কে লাইভে আছো? হ্যাঁ, ঠিক আছে। প্রমি, সবাই, ইসরাত জাহান, আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি, পরবর্তীতে আবার দেখে নেব তোমাদেরকে। তো আজকে অংশটা হচ্ছে ডিএনএ অণুর অনুলিপন। ডিএনএ অণুর অনুলিপন প্রক্রিয়া, অনুলিপন বা প্রতিলিপন, প্রতিরূপকরণ প্রক্রিয়া বা ডিএনএ ডাবল হেলিক্স মডেল বা ডিএনএ। আর একটা হচ্ছে অনুলিপন, প্রতিরূপকরণ, আর এই হচ্ছে এটা আমাদের কাকে বলে, হ্যাঁ, এটা বর্ণনা করব। তো শিক্ষার্থীরা, ডিএনএ অণুর অনুলিপন মানে কি? শিক্ষার্থীরা, এটা হচ্ছে রেপ্লিকেশন অফ ডিএনএ, অথবা আমরা লিখতে পারি এটাকে অথবা রেপ্লিকেশন অন ডিএনএ অথবা রেপ্লিকেশন অফ ডিএনএ, রেপ্লিকেশন অন ডিএনএ। তো শিক্ষার্থীরা, ডিএনএ অণুর প্রতিলিপন কাকে বলে, অথবা প্রতিরূপকরণ কি, অথবা রেপ্লিকেশন অফ ডিএনএ কি, সবগুলো কিন্তু একই অর্থ। তোমাদেরকে যখন আমি বলি ডিএনএর অনুলিপন কি, তখন রেপ্লিকেশন অফ ডিএনএকে অনেকে প্রশ্ন করে, ম্যাডাম রেপ্লিকেশন অফ ডিএনএটা আবার কি? আসলে রেপ্লিকেশন অফ ডিএনএ যা, ডিএনএ অনুলিপন করাও তা, ডিএনএ প্রতিলিপনকরণ একই কথা, তিনটার নাম একই জিনিস। তাহলে ডিএনএ অনুলিপনটা কি? আমরা সবাই গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ডিএনএ ডাবল হেলিক্স একটা মডেল, সেখানে দ্বিসূত্রক ছিল। এখন ডিএনএ অনুলিপনটা হচ্ছে, ডিএনএ অনুলিপনটা কি? এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ডিএনএ ডাবল হেলিক্স অবিকল আরেকটি কি করে, আরেকটি অণুর সৃষ্টি করে, একই রকম আরেকটি অণুর সৃষ্টি করে। এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ডিএনএ ডাবল হেলিক্সটি অনুরূপ তার ডুপ্লিকেট আরেকটি এরকম ডিএনএ অণুর গঠন করে, সৃষ্টি করতে পারে, সেটার নামই হচ্ছে ডিএনএ অনুকরণ, রেপ্লিকেশন বা ডিএনএর প্রতিলিপকরণ। তো শিক্ষার্থীরা, এটি ডিএনএর প্রতিরূপ সৃষ্টি কোষ বিভাজনের পূর্ব শর্ত। তোমরা কোষ বিভাজন পড়েছো। কোষ বিভাজনটা কি ছিল শিক্ষার্থীরা? তোমাদেরকে আমি আগেই বলেছি একটার সাথে আরেকটা রিলেটেড। দেখো, আমি ডিএনএর অনুলিপন পড়াবো, তার সাথে এক কোষ চক্র চলে আসছে। তো কোষ চক্রটা কি ছিল শিক্ষার্থীরা? তোমাদের মনে আছে কোষ চক্র কি? কোষ চক্র ছিল যে কোষের সৃষ্টি হওয়া, কোষের বৃদ্ধি হওয়া এবং কোষের বিভাজন হওয়া, এই তিনটি প্রক্রিয়া যে পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয় সেটাকে বলা হয় কোষ চক্র। কেন কোষ চক্র কথাটা আসছে? কারণ কোষ চক্রেরই একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অনুলিপনকরণ। তাহলে শিক্ষার্থীরা, কোষ চক্রটা যদি আমি, তাহলে এই জন্য আমরা বলছি যে মাইটোসিস কোষ বিভাজনের ইন্টারফেস পর্যায়ে
অর্থাৎ সংশ্লেষণ পর্যায়ে মাইটোসিস কোষ বিভাজনের ইন্টারফেস পর্যায়ে বা সংশ্লেষণ পর্যায়ে, অথবা আমরা বলতে পারি সেটা হচ্ছে কোষ বিভাজন অর্থাৎ প্রস্তুতিমূলক পর্যায়ে। এই প্রস্তুতিমূলক পর্যায়ে অনুলিপন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তাহলে আমি কি বলেছি শিক্ষার্থীরা? মাইটোসিস কোষ বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়, ওইটা আরেকটি নাম হচ্ছে অথবা ইন্টারফেস পর্যায়, অথবা সেটা হচ্ছে সংশ্লেষণমূলক উপপর্যায়। এই রেপ্লিকেশনটা হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়ে থাকে। তো শিক্ষার্থীরা এবার যদি আমি বলি যে তোমরা যদি সেটাকে প্রমাণ করো, তাহলে দেখো কোষ চক্রটার কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। এটা কি? এটা হচ্ছে একটা কোষ চক্র। এখানে আমরা এভাবে লিখেছিলাম, তোমাদের অবশ্যই মনে আছে, সেটা ছিল মাইটোসিস কোষ বিভাজন। এটা ছিল মাইটোসিস মাইটোসিস কোষ, এটা ছিল মাইটোসিস কোষ বিভাজন। দেখো শিক্ষার্থীরা দ্রুত লক্ষ্য করো, এটা হচ্ছে আমি আবার লিখে দিচ্ছি আবারও। এটা হচ্ছে এই অংশটা হচ্ছে মাইটোসিস, এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, যেটা নাকি মাইটোসিস দশা, যেটা 5 থেকে 10% নেয়। মাইটোসিস দশা যেটা 5 থেকে 10% সময়, কোষের চক্রের 10% সময় ব্যয় করে এই মাইটোসিস দশা কোষ বিভাজনে। এখন আমরা যদি এটাকে লক্ষ্য করি বিভাজন পর্যায়, এটা এই অংশটাই হচ্ছে মাইটোসিস, এটা আমরা বিভাজন পর্যায় বলতে পারি, বিভাজন পর্যায়। তো শিক্ষার্থীরা বিভাজন পর্যায়। এখন যদি আমরা এটাকে দুই পাশ থেকে মুছে দাও, এইখানে একটা পর্যায়ে এইভাবে একটা আসছে আর এইখানে আরেকবার আসছে, তার মানে হচ্ছে এই যে অ্যারো চিহ্নের প্রথমটা সেটা হচ্ছে G1 দশা, যার 30 থেকে 40% সময় হয়। এটা হচ্ছে গ্যাপ 1 দশা, কোষ বিভাজনের গ্যাপ 1 দশা বা বিরতি দশা, যেটা হচ্ছে কত তোমার 5 থেকে 10% তো যায় বিভাজনে, আর হচ্ছে 30 থেকে 40% ব্যয় করে। এখানে 30 থেকে 40% সময় এই গ্যাপ 1 দশায় কোষ বিভাজনের একটা সময় ব্যয় হয়। এই হচ্ছে এটা হলো সময়টা হচ্ছে 30 থেকে 40% সময়, আর এখানে সময় ব্যয় করে 5 থেকে 10%। এখন এই যে তার পরবর্তী দশাটা হচ্ছে গিয়া সিনথেটিক দশা, অর্থাৎ ডিএনএর প্রতিলেপন। এটা হচ্ছে এস দশা বা সিনথেটিক দশা, অর্থাৎ ডিএনএর অনুলিপন দশা, ডিএনএ লিপন দশা, অনুলিপন প্রক্রিয়া। এটা এই অনুলিপন প্রক্রিয়া। তার পরবর্তীটা হচ্ছে এই ডিএনএ সিনথেটিক দশা, অনুলিপন প্রক্রিয়া। সেখানে সময় এখানে হচ্ছে তোমার 90 থেকে 95% ব্যয় হবে এই ইন্টারফেজ দশা। এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে ইন্টারফেজ দশা, যেখানে 90 থেকে 95% সময়, এখানে আমি ইংলিশে লিখছি, বাংলায় লিখে ফেলছি, আবার দেখো 90 থেকে 95% সময় ব্যয় হয় এই ইন্টারফেস দশায়। আরেকটা হচ্ছে G2 দশা, যেখানে আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাবো সময় ব্যয় হয় 30 থেকে 40%। এখানে সময় ব্যয় হয়, শিক্ষার্থীরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 10 থেকে 20% সময় ব্যয় করে। এটা 10 থেকে 20% সময়। আমি তোমাদেরকে এই কথাটার, এই অঙ্কটা কোষ চক্রর এই অংশটা আঁকার উদ্দেশ্যটা কি শিক্ষার্থীরা? আমি কিন্তু এটা আঁকার জন্য কিন্তু আমি ব্যাখ্যাটা করতে আসি নাই, আমি আসলে অনুলিপনের জন্য আমি এই চিত্রটা অঙ্কন করেছি। শিক্ষার্থীরা আমি একটু আগে বলেছিলাম যে কোষ বিভাজনের পূর্ব শর্ত হচ্ছে অনুলিপন দশা, অর্থাৎ ডিএনএর অনুলিপন দশাটা কোষ বিভাজনের একটা পূর্ব শর্ত। দেখো এটা যদি কোষ বিভাজন হয়, তা কোষ বিভাজনটা হচ্ছে মূলত মাইটোসিস দশার 5 থেকে 10% সময়, বিভাজন পর্যায়টা মাত্র 5 থেকে 10% সময়। কিন্তু এই প্রস্তুতির জন্য মাইটোসিস কোষ বিভাজনের আগে যে সময়টা তারা ব্যয় করে, প্রস্তুতিটা নেয়, অর্থাৎ গ্যাপ 1 দশায় 30 থেকে 40% সময় ব্যয় করে। তারপরে হচ্ছে এর পরবর্তী দশাটা হচ্ছে ডিএনএ অনুলিপন দশা, অর্থাৎ এই পর্যায়ে এইখানে এসে তারা ডিএনএ অনুলিপন পর্যায়টা শেষ করে তারপরে গ্যাপ 2তে যাবে, যেখানে 10 থেকে 20% সময় ব্যয় হবে। এখন এই গ্যাপ 1 থেকে গ্যাপ 2 পর্যন্ত টোটাল 90 থেকে 95% সময় ব্যয় করেছে। তো শিক্ষার্থীরা তারপরে এই সময়টুকু প্রস্তুতি নেওয়ার পরে কিন্তু এটাই প্রস্তুতিমূলক দশা বা ইন্টারফেস দশা।
এই দশাটা শেষ করার পরে কিন্তু মাত্র 5 থেকে 10% সময় ব্যয় হয়েছে কি মাইটোসিস দশা। শিক্ষার্থীরা আমি যদি এটাকে আরেকটু সুন্দর করে তোমাদের জীবনের সাথে উদাহরণ দিই তাহলে মনে হয় আরও ভালো করে বুঝতে পারবে। শিক্ষার্থীরা দেখো, তোমরা ফার্স্ট ইয়ার এবং ইন্টার সেকেন্ড ইয়ার 2টা বছর প্রায় তোমরা এসএসসি পাস করার পর থেকে 18 মাস থেকে ধরে নাও তোমরা 2 বছর তোমরা হাতে পেয়েছো। এই যে 2 বছরের মধ্যে তোমরা তোমাদের সার্টিফিকেটটা পাবে কিভাবে? ইন্টার পরীক্ষা দেওয়ার পরে। তো ইন্টার পরীক্ষাটা তোমাদের কয়টা ইন্টার পরীক্ষা? ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে এইভাবে করে তোমরা যে 2 পেপার মিলে যখন পরীক্ষা হলে বসো, পরীক্ষার দিয়েই কিন্তু তোমাদের মূল্যায়ন হয়ে তারপর তোমরা একটা সার্টিফিকেট পাও। তাহলে ওই পরীক্ষাটা মূল্যায়ন পরীক্ষাটার জন্যই কিন্তু তোমরা 2টা বছর পরিশ্রম করেছো। তাহলে দেখো সেই 3 ঘন্টার এক একটা পরীক্ষা 3 ঘন্টার জন্য তুমি 2 বছর এক একটা সাবজেক্টের পিছনে সময় দিয়েছো। তারপর 2 বছরের উপরেই তোমার ডিপেন্ড করছে সে 3 ঘন্টার পরীক্ষা। তাহলে 3 ঘন্টার পরীক্ষাটা যেন ভালো হয় সেই জন্য যে যেভাবে সময়টাকে ব্যয় করেছে সে সেরকম রেজাল্টটা পাচ্ছে। তাহলে এইটা ঠিক সেরকম। এখানে দেখো গ্যাপ 1 তারপরে গ্যাপ 2 প্লাস সিনথেটিক দশা ডিএনএ অনুলিপন দশাটা এইখানে প্রস্তুতিমূলক পর্যায়ের জন্য 90 থেকে 95% সময় ব্যয় করেছে, কিন্তু মূল কাজটা ছিল মাইটোসিস দশা, কোষ বিভাজন দশা। সেখান থেকে 5 থেকে 10% সময় ব্যয় করেছে আসল কাজে, অর্থাৎ এটা পরীক্ষা, তোমাদের পরীক্ষার হলে যে সময়টা ব্যয় করো সেটা হচ্ছে 5 থেকে 10% সময়, আর তোমাদের 90 থেকে 95 সময়টা হচ্ছে তোমাদের প্রস্তুতিমূলক পর্যায়ে। তো শিক্ষার্থীরা এই কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম যে কোষ বিভাজনের পূর্ব শর্ত হচ্ছে ডিএনএ অনুলিপন। তাহলে এই সময়টাতেই ডিএনএ অনুলিপনটা শেষ করবে, তারপরে গ্যাপ 2 পর্যায়ে যাবে, তারপরে কোষ বিভাজনটা শুরু হবে। তো শিক্ষার্থীরা আমি সেই ডিএনএ অনুলিপন দশাটা নিয়েই এখন আমি আলোচনা করব। তাহলে তোমরা ক্লিয়ার যে ডিএনএ অনুলিপন দশাটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এইটা না হয়ে কোষ বিভাজন হবে না। কোষ বিভাজনের পূর্ব শর্তই হচ্ছে ডিএনএ অনুলিপন। তো শিক্ষার্থীরা এখন আমি আসছি ডিএনএ অনুলিপনটা কি। অনুলিপন তো আমি একটু আগেই বলেছি যে এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ডিএনএ তার মানে ডুপ্লিকেট ডিএনএ ডাবল হেলিক্স অবিকল আরেকটি অণুর সৃষ্টি করে, তাকে ডিএনএ প্রতিরূপ অনুলিপ বা রেপ্লিকেশন অফ ডিএনএ বলা হয়। শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে ডিএনএ অনুলিপন হয় অনেক আগে থেকেই কিন্তু বিজ্ঞানীদের সেটা জানা ছিল। ডিএনএর মধ্যে যে অনুলিপন হয় সেটা বিজ্ঞানীদের অনেক আগেই ধারণা ছিল, জানা ছিল যে হ্যাঁ ডিএনএর মধ্যে অনুলিপন হয়, কিন্তু কোন প্রক্রিয়ায় এটা হচ্ছে সেটা অনেক পরে বিজ্ঞানীরা অবগত হয়েছেন। শিক্ষার্থীরা 3টি পদ্ধতি বিজ্ঞানীদের মধ্যে ধারণা ছিল যে অনুলিপন হচ্ছে হয়তো এই 3টি পদ্ধতিতে, কিন্তু কোনটা আসলে অ্যাকুরেট সেটা অনেক পরে তারা জেনেছে। তো শিক্ষার্থীরা ডিএনএর এই অনুলিপন পদ্ধতিটা সম্বন্ধে জানা যায়, সবার আগে জানা যায়, কিন্তু এরপরে প্রাথমিকভাবে ডিএনএর অনুলিপনের জন্য বিজ্ঞানী লেভিয়েনথাল ও ক্রেন প্রাথমিকভাবে, শিক্ষার্থীরা তোমরা মনে লক্ষ্য করো যে 1956 সালে শিক্ষার্থীরা তোমরা লিখো 1956 সালে বিজ্ঞানী লেভিয়েনথাল ও ক্রেন এই দুজন বিজ্ঞানী 1956 সালে বিজ্ঞানী লেভিয়েনথাল ও ক্রেন নামক দুজন বিজ্ঞানী বললেন যে এটা 3টি অনুকল্প প্রস্তাব করেন। এই ডিএনএ অনুলিপনের 3টি প্রস্তাব, ডিএনএ অনুলিপনের ক্ষেত্রে অনুলিপনের ক্ষেত্রে 3টি অনুকল্প প্রস্তাব দেন, 3টে অনুকল্প প্রস্তাব করেন, 3টি, ঠিক আছে শিক্ষার্থীরা, 3টি অনুকল্প প্রস্তাব দেন। শিক্ষার্থীরা আমি কি বলেছি, ডিএনএর যে অনুলিপন হয় সেটা নিয়ে বিজ্ঞানীদের দ্বিমত ছিল না। বিজ্ঞানীরা বলেছে যে ডিএনএর মধ্যে অনুলিপন হয়, কিন্তু এই অনুলিপনটা কিভাবে হচ্ছে সেটা বিজ্ঞানীরা অনেক দেরিতে অবগত হয়েছিলেন, এবং 1956 সালে বিজ্ঞানী লেভিয়েনথাল ও ক্রেন ডিএনএ অনুলিপন সম্পর্কে 3টি অনুকল্প প্রস্তাব দেন। সেই 3টি অনুকল্পগুলো কি কি শিক্ষার্থীরা? একটা হচ্ছে সংরক্ষণশীল অনুকরণ, একটা হচ্ছে সংরক্ষণশীল
রক্ষণশীল সংরক্ষণশীল অনুকল্প। অনুকল্প শিক্ষার্থীরা তোমরা দ্রুত লিখে নাও আমার সাথে সাথে। সংরক্ষণশীল অনুকল্প, একটা হচ্ছে সংরক্ষণশীল অনুকল্প, আরেকটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, আরেকটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, আর আরেকটা হচ্ছে শিক্ষার্থীরা সেটা হচ্ছে বিচ্ছুরণশীল অনুকল্প। বিচ্ছুরণশীল অনুকল্প, বিচ্ছুরণশীল অনুকল্প। তো শিক্ষার্থীরা আমি এটা আরও ক্লিয়ার করার জন্য আমি একটু চিত্র অঙ্কন করব। শিক্ষার্থীরা আমি চিত্র অঙ্কন করে তোমাদের বোঝাচ্ছি। দেখো আমি গতকালই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি ডিএনএটা এইভাবে আঁকাচ্ছি। দেখো এটা হচ্ছে ডিএনএ, ধরো এটা হচ্ছে ডিএনএ। হ্যাঁ, এখন এই সংরক্ষণশীল অনুকল্পের ক্ষেত্রে এটা হচ্ছে পূর্ব ডিএনএ। এখান থেকে যখন আরও দুইটা ডিএনএ তৈরি হবে তখন পূর্বের ডিএনএর সাথে তাদের মিল আছে, অর্থাৎ এই ডিএনএটা ভেঙে গিয়ে মানে ডিএনএর অনুসূত্র, পূর্ব ডিএনএর সূত্র থেকে আবার ডিএনএ তৈরি হওয়াটাই হচ্ছে সংরক্ষণশীল অনুকল্প। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি একটি সূত্র পুরাতন আর সেখানে দুটি সূত্রই পুরাতন। এই ডিএনএর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটা সূত্রই, এখানে দুটা সূত্র এবং এখানে দুটা সূত্র, উভয় সূত্রগুলাই পুরাতন। অর্থাৎ ডিএনএর জন্য যে দুটি সূত্র লাগে, দুটি সূত্রই পুরাতন। অর্থাৎ আমি পুরাতন বলতে কি বুঝেছি, অর্থাৎ এই ডিএনএ থেকে ওই ডিএনএ থেকে যে সৃষ্ট নতুন দুটা ডিএনএ তৈরি হলো, তাদের সুতা দুটি পূর্বের ডিএনএ সুতা দুটি একই সুতা, সেজন্য এই কথাটা বলা হচ্ছে। এই ধরনের একে বলা হচ্ছে সংরক্ষণশীল অনুকল্প। তো শিক্ষার্থীরা তোমরা সংরক্ষণশীল অনুকল্পটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে সংরক্ষণশীল অনুকল্পর ক্ষেত্রে কি হচ্ছে, যে এই প্রক্রিয়ায় মাতৃ ডিএনএর অনুসূত্র দুটি সম্পূর্ণভাবে পরস্পর থেকে পৃথক হওয়ার পর প্রত্যেকটি ছাঁচ হিসাবে আবার আলাদাভাবে দুটি নতুন অনুসূত্র তৈরি করে, আর এরপর সৃষ্ট নতুন অনুসূত্র ছাঁচ থেকে পৃথক হয়ে যায় এবং ডিএনএ অনুসূত্র মাতৃসূত্র অনুরূপ বংশক্রম সৃষ্টি করে। সেটা হচ্ছে সংরক্ষণশীল অনুকল্প। এই চিত্রটা হলো সংরক্ষণশীল। শিক্ষার্থীরা এবার আমি আবার পরের চিত্রটা আঁকাচ্ছি, তোমরা লক্ষ্য করো। অর্ধ সংরক্ষণশীল অনুকল্পের ক্ষেত্রে ডিএনএটা কী হবে, এটা হচ্ছে মাতৃ ডিএনএ, অর্থাৎ যে ডিএনএ থেকে অনুলিপন তৈরি হবে সেটা হচ্ছে মাতৃ ডিএনএ, এটা হচ্ছে মাতৃ ডিএনএ। আর অর্ধ সংরক্ষণশীলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই ডিএনএটা একটা সুতা হচ্ছে এই পূর্বের ডিএনএর একটা সুতা, এবং এটা আলাদা হয়ে গেল। হ্যাঁ, আর নতুন একটা সুতা এসে তার সাথে যুক্ত হয়েছে। তার মানে হচ্ছে একটা ডিএনএ দুটা সূত্রের মধ্যে একটা সূত্র হচ্ছে তার পূর্বের ডিএনএ থেকে পাওয়া, আরেকটা হচ্ছে নতুন সুতা এসে যখন তার সাথে যুক্ত হয়ে ডিএনএ তৈরি করেছে, সেটাই হলো অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। তো শিক্ষার্থীরা চিত্রটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখানে আমরা দুই রকমের সুতা পাচ্ছি, একটি হলো নতুন আর একটি হলো পুরাতন। দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা দুই রকমের সুতা পাচ্ছি। এই উভয় ক্ষেত্রেই আমরা দুই রকমের সুতা পাচ্ছি। একটি হচ্ছে নতুন সুতা, আরেকটি হচ্ছে পুরাতন সুতা। এই ক্ষেত্রে এটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। তাহলে শিক্ষার্থীরা ঘটনাটা কি হলো, এই প্রক্রিয়ায় একটি মাতৃ ডিএনএ অণু থেকে দুটি নতুন ডিএনএ সৃষ্টি হয়েছে। মাতৃ ডিএনএ থেকে দুটা নতুন ডিএনএ সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটির একটি মাতৃসূত্র আছে। মাতৃসূত্র বলতে আমি যেই ডিএনএ থেকে ডিএনএটা সৃষ্টি হচ্ছে তার একটা সুতাকে বলা হচ্ছে মাতৃসূত্র। তাহলে এখানে একটি মাতৃসূত্র এবং অন্যটি হচ্ছে নতুন সূত্র, আর এই জন্য এটাকে বলা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল সূত্র। শিক্ষার্থীরা এবার আমি এটা আবার মুছে দিচ্ছি, তারপরে ডিএনএটা আমি আবারও দেখাচ্ছি। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এটা হচ্ছে মাতৃ ডিএনএ। এবার যদি আমার ডিএনএটা এরকম হয়, শিক্ষার্থীরা লক্ষ্য করো, ধরো এটার ভিতরে এইভাবে আসছে, এসে এইভাবে যদি ডিএনএটা হয় তাহলে তোমরা কি বলবে? অথবা ডিএনএটা যদি এইভাবে যদি হয়, আমি আসলে এটা মূলত বোঝাচ্ছি যে মাতৃসূত্রটা হচ্ছে
এটা ডট ডটটা আমি নতুন সূত্রকে বোঝাচ্ছি। যদি ডিএনএটা মাতৃসূত্রের কিছু অংশ পরবর্তীতে আবার নতুন কিছু সূত্র, আবার মাতৃসূত্র, এইভাবে অথবা নতুন সূত্র মাতৃসূত্র নতুন সূত্র হয়, সেই ক্ষেত্রে হলো বিচ্ছরণশীল অনুকল্প। শিক্ষার্থীরা সেই ক্ষেত্রে হবে, এটার নাম হবে বিচ্ছরণশীল অনুকল্প। তাহলে আমরা বিচ্ছরণশীল অনুকল্প বলতে আমরা কি বোঝাচ্ছি, যে এই প্রক্রিয়ায় মাতৃ ডিএনএর অণুর সূত্রদ্বয় বিশিষ্ট বা খণ্ডিত হয়ে প্রতিলিপি সৃষ্টি করবে। এরপর বিভিন্ন পরিমাণে নতুন ও পুরাতন খণ্ডকে অংশ সংযুক্তির মাধ্যমেই দুটি ডিএনএ গঠিত হবে। তো শিক্ষার্থীরা এবার আমি ডিএনএর অনুলিপন নিয়ে আরেকটু ডিটেলসে যাচ্ছি, তোমরা লক্ষ্য করো। আমি এটা মুছে ফেললাম, তোমরা দ্রুত আঁকার চেষ্টা করবে। শিক্ষার্থীরা এবার দেখো, বিজ্ঞানী আমি দুজন এই 1956 সালে বিজ্ঞানীগণ লেভিয়ানথাল ও ক্রেন ডিএনএ অনুলিপনের ব্যাখ্যা দিয়েছিলেন। পরবর্তীতে বিজ্ঞানী স্ট্যান্ড 1957 সালে বিজ্ঞানী স্ট্যান্ড কী করলেন শিক্ষার্থীরা, 1957 সালে বিজ্ঞানী স্ট্যান্ড বললেন যে অর্ধ সংরক্ষণ শব্দটি প্রথম প্রয়োগ করলেন তিনি। এই অর্ধ সংরক্ষণশীল কথাটি, অর্ধ সংরক্ষণশীল এই নামটি সংরক্ষণশীল কথাটি তিনি প্রথম উচ্চারণ করলেন, প্রথম প্রস্তাব দিলেন, কথাটি প্রস্তাব দিলেন। তাহলে আমরা দেখতে পেলাম যে 1957 সালে এই যে অর্ধ সংরক্ষণশীল ডিএনএর অণুটা যে অর্ধ সংরক্ষণশীল, সেটা তোমার স্ট্যান্ড 1957 সালে এটা নামটা প্রস্তাব দেন। এবং বিজ্ঞানী 1958 সালে স্টাহল এবং ম্যাসেনসন, সেখানে শিক্ষার্থীরা ম্যাসেনসন এবং স্টাহল 1958 সালে বিজ্ঞানী 1958 সালে দুজন বিজ্ঞানী হচ্ছেন স্টাহল এবং বিজ্ঞানী ম্যাসাহল। শিক্ষার্থীরা বিজ্ঞানী ম্যাসেলসন আর স্টাহল, বিজ্ঞানী ম্যাসাহল ও স্টাহল দুইজন বিজ্ঞানী কী করলেন, 1958 সালে বিজ্ঞানী ম্যাসেলসন আর হলো শিক্ষার্থীরা এই হচ্ছে দুজন বিজ্ঞানী, আমি বানানটা আবারও লিখছি, স্টাহল আর ম্যাসাসল বিজ্ঞানী। এই দুজন বিজ্ঞানী কি করলেন, প্রস্তাব দিলেন যে 1958 সালে ওনারা আরেকটা প্রস্তাব রাখেন যে এইটি ইকোলাই ব্যাকটেরিয়া থেকে অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটি প্রমাণ করেন। তারা ইকোলাই ব্যাকটেরিয়া থেকে এই অনুলিপন প্রক্রিয়াটি তারা প্রমাণ করলেন ইকোলাই ব্যাকটেরিয়া থেকে। তাহলে 1958 সালে ম্যাসাহল ও স্টাহল দুজন মিলে কি করলেন, ম্যাসাসল আর স্টাহল ইকোলাই ব্যাকটেরিয়া থেকে এই প্রথম অনুলিপিকরণ ডিএনএ অনুলিপিকরণ প্রক্রিয়াটি তারা প্রমাণ করলেন। তারপরে 1960 সালে শিক্ষার্থীরা 1960 সালে আবার একজন বিজ্ঞানী আছেন, তিনি সুরেকা, তিনি মানব হেলাকোষে বিজ্ঞানী সুরেকা, এটা হলো বিজ্ঞানী সুরেকা, বিজ্ঞানীর নাম হচ্ছে সুরেকা মানব হেলাকোষে এই প্রমাণ করেন, মানব হেলাকোষে। ঠিক আছে শিক্ষার্থীরা, হেলাকোষে। আর অন্যদিকে 1961 সালে বিজ্ঞানী সাইমন, ওদিকে 1961 সালে বিজ্ঞানী সাইমন ক্লামাইডোমোনাস নামক শৈবাল থেকে এই দুজন বিজ্ঞানী কি করলেন, একজন বিজ্ঞানী সুরেকা 1960 সালে বিজ্ঞানী সুরেকা মানব হেলাকোষে, আর 1961 সালে বিজ্ঞানী সাইমন ক্লামাইডোমোনাস নামক শৈবাল থেকে এই
ডিএনএ অনুলিপন পদ্ধতিটি প্রমাণ করেন। ডিএনএ অনুলিপন পদ্ধতি লিপন প্রক্রিয়াটি প্রমাণ করে দেখান। প্রক্রিয়াটি কী করেন? বর্ণনা করেন, পদ্ধতিটি প্রমাণ করেন। তো প্রক্রিয়ার বর্ণনা দেন তাদের কাজ থেকে করেন। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা কি এই লেখাগুলো তুলেছো? এটা এমসিকিউর জন্য অত্যন্ত জরুরি এমসিকিউর জন্য, তাই তোমরা এটা দেরি করো না। আমি যদি বোর্ডে লিখতে পারি তাহলে তোমরা অবশ্যই খাতায় লিখতে পারবে, তাই না? তোমাদের জন্যই আমার লেখা, তাহলে আমি বোর্ডে লিখলে তোমরা অবশ্যই খাতায় তুলতে পারবে। তাই দ্রুত লিখে নাও। আমি কিন্তু ডিএনএ অনুলিপনকরণ বর্ণনাতে যাব এখনই, তার আগে তোমরা এই জিনিসগুলো দ্রুত তুলে নাও। তো শিক্ষার্থীরা তোমরা তুলো, আমি একটু এগোচ্ছি। তোমরা মনে রাখবে আদি কোষের ডিএনএটা বৃত্তাকার হওয়ার কারণে তার কোনো প্রান্ত বা মধ্যকেন্দ্র পাওয়া যায় না। কারণ যদি আদিকোষের মধ্যে ডিএনএটা সাধারণত কীরকম হয়, আদিকোষে এই বৃত্তাকার হয়, এই ডিএনএগুলো বৃত্তাকার হয়, ফলে তাদের কোনো প্রান্তও থাকে না, মধ্যবিন্দুও থাকে না। সেই জন্য তাদের ক্ষেত্রে যখন অনুলিপন প্রক্রিয়াটি হয় তখন যে কোনো এক জায়গা থেকে শুরু হয় এবং রেপ্লিকেশন ফর্ক দুই দিকে সরে যায়। ধরো যে কোনো এক জায়গা থেকে শুরু হয়ে রেপ্লিকেশন ফর্ক মানে যে জায়গায় শুরু হচ্ছে তার থেকে দুই পাশে সুতাটা সরে যাওয়াটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক, দুপাশে সরে যায় এবং সেটা একটা নির্দিষ্ট মাঝামাঝিতে গিয়ে তারা মিলিত হয়ে দ্রুত অনুলিপনটা সম্পন্ন করে থাকে। সেটা আদিকোষের ক্ষেত্রে এইভাবে হয়। আর আমরা তো জানি যে আদিকোষে এইভাবে হয় রেপ্লিকেশন প্রক্রিয়াটা। কিন্তু ব্যাকটেরিয়া বৃত্তাকার, আমরা আবার জানি যে আমরা জানি ইকোলাই ব্যাকটেরিয়া আমরা দেখেছি, সেখানে এরকম একটা সূত্রাকার ছিল, আরেকটা হচ্ছে প্লাজমিড যেটা বৃত্তাকার ডিএনএ। তো আমরা দেখেছি যে ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএর মধ্যে অনুলিপন ক্ষেত্রে প্রতি মিনিটে 10 লক্ষ অনুলিপনটা প্রতি মিনিটে 10 লক্ষ, শিক্ষার্থীরা তোমরা লিখে রাখো ওটা, 10 লক্ষ পর্যন্ত কি হয় শিক্ষার্থীরা? পর্যন্ত বেস পেয়ার যুক্ত হতে পারে। 10 লক্ষ পর্যন্ত বেস পেয়ার যুক্ত হতে পারে। তো শিক্ষার্থীরা এটা আমি কেন লিখেছি জানো? যে আমাদের জানতে হবে অনুলিপন প্রক্রিয়াটা কোন প্রাণী থেকে কতটুকু হতে পারে। অর্থাৎ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রতি মিনিটে 10 লক্ষ পর্যন্ত বেস পেয়ার যুক্ত হতে পারে এই অনুলিপন ক্ষেত্রে। আর আমাদের দেহে যে প্রকৃত কোষ, অর্থাৎ প্রোক্যারিওট মানে ইউক্যারিওট কোষ, আমাদের দেহে ইউক্যারিওট মানে উন্নত কোষ, তাদের ক্ষেত্রে এই অনুলিপনের ক্ষেত্রে প্রতি মিনিটে মানে আমাদের যারা উন্নত আমাদের ডিএনএগুলো সাধারণত সূত্রাকার হয়। আর এই সূত্রাকার হওয়ার কারণে আমাদের ডিএনএ প্রান্ত থাকে দুই পাশে দুটা প্রান্ত থাকে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এদের ক্ষেত্রে অনুলিপনের গতিটা খুব কম হয়, যার ফলে প্রতি মিনিটে আমাদের ক্ষেত্রে সেটা 500 থেকে 5000 পর্যন্ত বেস পেয়ার যুক্ত হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বরঞ্চ বেশি, 10 লক্ষ পর্যন্ত প্রতি মিনিটে 10 লক্ষ পর্যন্ত বেস পেয়ার যুক্ত হতে পারে, কিন্তু ইউক্যারিওট বা উন্নত কোষের ক্ষেত্রে এই বেস পেয়ার যুক্ত প্রতি মিনিটে 500 থেকে 5000 পর্যন্ত যুক্ত হতে পারে। তো শিক্ষার্থীরা আমরা জানি যে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক অত্যন্ত সুন্দরভাবে তার সুতা তার দিয়ে এটা ডিএনএ অনুলিপন ডিএনএর দ্বিসূত্র যে দ্বিসূত্র সেটি খুব সুন্দরভাবে ডিএনএ হ্যালিক্সের প্রস্তাবটা দিয়েছিলেন ডাবল হ্যালিক্স মডেলের। এর পরবর্তীতে তাদের সেই ডাবল হ্যালিক্স মডেল অনুযায়ী তাদের ডিএনএ বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক তাদের ডিএনএর কাঠামোর উপর ভিত্তি করে ডিএনএর প্রতিরূপ সৃষ্টির যে প্রক্রিয়াটি ব্যাখ্যা করেন, সেটি পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীরা সেই তেজস্ক্রিয় প্রক্রিয়ার মাধ্যমেও সেটি প্রমাণ পেয়েছে। অর্থাৎ ওয়াটসন ও ক্রিক ডিএনএ মডেলে যে ব্যাখ্যা করেন এবং তার সেই ডিএনএ মডেলের উপর ভিত্তি করে প্রতিরূপের যে প্রস্তাবটি দেন, সেটি বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা তেজস্ক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে তার যথার্থ প্রমাণ পেয়েছেন। তাই আমি এখন
বিজ্ঞানীর আমি এখন অনুলিপন প্রক্রিয়াটি বর্ণনা করব। সেটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, অর্থাৎ ডিএনএ প্রতিলিপন সৃষ্টির প্রক্রিয়াটি আসলে মূলত অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। শিক্ষার্থীরা, আমি এই পর্যন্ত যে কথাটা বললাম, আমি কি বলেছিলাম যে ডিএনএর অনুলিপন 3টে পদ্ধতি বলেছি। দ্বিতীয় পদ্ধতি কি ছিল? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। সেটাই মূলত বাস্তব, সেইটাই হচ্ছে 3টার মধ্যে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, অর্থাৎ যে 2 নাম্বারটা, এইটাই আমি এখন বর্ণনা করব। সেটাই হচ্ছে বিজ্ঞানীদের দ্বারা যথাযথ প্রমাণিত হয়েছে। তো শিক্ষার্থীরা, আমি এখন আমরা প্রতিরূপকরণ, অর্ধ সংরক্ষণশীল প্রতিরূপ কি? যে প্রতিরূপ সৃষ্টি প্রক্রিয়ায় 2টি অপত্য ডাবল হেলিক্সের একটি মাতৃসূত্র এবং অন্যটি ডিএনএর নতুন সূত্র থেকে উৎপন্ন হয়, সেটাই হচ্ছে অর্ধ সংরক্ষণশীল প্রতিলিপন। তো শিক্ষার্থীরা, আমি এখন যে প্রক্রিয়াটি বর্ণনা করব সেটাই হচ্ছে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। তোমরা আমার সাথে সাথে দ্রুত ছবিটা অঙ্কন করবে এবং বোঝার চেষ্টা করবে, খুব গুরুত্বপূর্ণ। তো আমি আবারও বলছি, তো ডিএনএর প্রতিরূপ সৃষ্টিটা তোমরা লক্ষ্য করো। আমি তোমাদেরকে গত ক্লাসে ডিএনএ অনুলিপন চিত্রটা অঙ্কন করা শিখিয়েছিলাম। এটা ছিল ডিএনএ। এখন এইভাবে করে তোমরা আরেক পাশে চলে যাবে, এইভাবে করে এইভাবে এনে, এটা বনটা ভেঙে গেছে, কিন্তু আমি কিন্তু সেটা বোঝানোর জন্য ছবিটা এঁকেছি। আমি আবারও বলছি, দেখো এখানে এখানে আমরা জানি 4 ধরনের নাইট্রোজেন বেস ছিল। আমি গত ক্লাসটা কিন্তু আবারও বলছি, এখানে 4 ধরনের নাইট্রোজেন বেস ছিল। নাইট্রোজেন বেস ছিল কত ধরনের? 4 ধরনের। 4 ধরনের শিক্ষার্থীরা, 4 ধরনের নাইট্রোজেন বেস ছিল। নিশ্চয়ই তোমাদের মনে আছে। এ দিয়ে কি ছিল? অ্যাডিনিন। তারপরে অ্যাডিনিন। টি দিয়ে ছিল থাইমিন। তারপরে জি দিয়ে ছিল গুয়ানিন, 3 কার্বন বিশিষ্ট। এটা হাইড্রোজেন বন্ড, 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা এটা গঠিত। এটা হচ্ছে গুয়ানিন। তারপরে কে? সি দিয়েছিল সাইটোসিন। শিক্ষার্থীরা, এই যে আমি বললাম, আগের ক্লাসে ভুলে গেলে হবে না, গত ক্লাসে কিন্তু এই 4 ধরনের নাইট্রোজেন বেজের কথা বলেছিলাম। সেই 4 ধরনের নাইট্রোজেন বেজটা কিন্তু আজকেও আবার তোমাদেরকে স্মরণ করে দিতে হচ্ছে। তাহলে দেখো, আমি যে 4টা বেজের কথা, নাইট্রোজেন বেজের কথা বললাম, সেটার মধ্যে অ্যাডেনিন কিভাবে নামকরণ করা হয়েছে, থাইমিন কিভাবে এসছে, শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এটা অবগত থাকবে যে অ্যাডেনিনটা কিন্তু, শিক্ষার্থীরা তোমরা দেখো, অ্যাডিনো অর্থ হলো গ্ল্যান্ড। অ্যাডিনো অর্থটা হচ্ছে গ্ল্যান্ড। তার মানে কি, অ্যাডেনিন নামক যে নাইট্রোজেন বেসটা আছে সেটা অ্যাডিনো, সেটা থাইমাস গ্ল্যান্ড থেকে, এই অ্যাডিনো গ্ল্যান্ডে থেকে, থাইমাস থেকে এটি কালেক্ট করা হয়েছিল এই নাইট্রোজেন বেসটি। সেই জন্য এর নামকরণ করা হয়েছে অ্যাডিনোসিন। আর সাইটো অর্থ হচ্ছে সেল, অর্থাৎ সেল থেকে এই নাইট্রোজেন বেসটি সংরক্ষণ করা হয়েছিল। আর গুয়ানো অর্থ হচ্ছে, শিক্ষার্থীরা, এই গুয়ানো অর্থটা হচ্ছে, গুয়ানো অর্থ হলো বাদুড় বা সি বার্ডের পরন্ত মল। এই গুয়ানো অর্থ হলো গুয়ানিন, মানে গুয়ানো থেকে গুয়ানিন আসছে। গুয়ানো অর্থ হলো বাদুড় বা সি বার্ডের পরন্ত মল থেকে এই গুয়ানিন নামক নাইট্রোজেন বেসটি শনাক্তকরণ করা হয়েছিল। আর সেখান থেকে এই নাইট্রোজেন বেজের নাম হয়েছে গুয়ানিন। এইভাবে নাইট্রোজেন বেসগুলো আসছে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আরও নিয়ে যাচ্ছি, সেটা হলো ডিএনএর অর্ধ সংরক্ষণশীল প্রতিরূপ বলতে আমরা কি বুঝি? যে সংরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএর যে প্রতিরূপ সৃষ্টির মাধ্যমে সৃষ্ট অপত্য ডাবল হেলিক্সের আমি যেটা বোঝানোর জন্য তোমাদের এটা অঙ্কন করেছি, আমি নতুন আরেকটা সূত্র বোঝানোর জন্য আমি ডট ইউজ করছি। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে যদি 3 থেকে অভিমুখী হয়, তাহলে এটা শেষ হয়েছে যে এটা 5 অভিমুখী। তারপরে আর এটা যদি 5 অভিমুখী হয়, পুরানো সূত্রের এই অংশটা এখানে এসে এটা 3 অভিমুখীতে শেষ হয়েছে। তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখন
এইখানে যে নতুন সূত্রটা তোমাদেরকে আমি যেটা বোঝানোর জন্য চিত্র অঙ্কন করলাম, এ যদি হয় তাহলে এর সাথে কি বসবে টি, অ্যাডেনিনের সাথে থাইমিন, তারপরে থাইমিনের সাথে অ্যাডেনিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, আর সাইটোসিনের সাথে আবার গুয়ানিন, আবার অ্যাডেনিনের থাইমিনের সাথে অ্যাডেনিন দ্বিবন্ধন দ্বারা। তো এইভাবে আস্তে আস্তে আমি আর প্রত্যেকটা আঁকা লাগবে না, আমরা এইভাবে ডট ডট দিয়ে বুঝিয়ে দিতে পারবো এইভাবে করে। এখন যদি আমি এখানে এসে আবার দেখাই যে এটা যদি গুয়ানিন হয় তার সাথে হবে সাইটোসিন, যদি সাইটোসিন হয় তাহলে হবে এই পাশে তার সাথে 3 বন্ধনে হবে গুয়ানিন। এখন যদি শিক্ষার্থীরা এখানে যদি অ্যাডেনিন হয় তাহলে এখানে হবে দ্বিবন্ধন দ্বারা থাইমিন, তাহলে এখানে থাইমিন দ্বিবন্ধন দ্বারা অ্যাডেনিনের সাথে যুক্ত হয়েছে, তারপর হাইড্রোজেন বন্ডটা ভেঙে গেছে, কিন্তু দেখো হাইড্রোজেন বন্ডটা ভেঙে গেছে। ফলে আমরা দেখতে পাবো যে এখানে আমরা হাইড্রোজেন বন্ডের মধ্যে দেখতে পাবো কি যে এখানে ধরো এখানে গুয়ানিন আছে, এখানে হচ্ছে সাইটোসিন আছে, তাহলে গুয়ানিনটা ভেঙে গিয়ে গুয়ানিনটা এই পাশের সুতার সাথে চলে আসছে আর সাইটোসিনটা ওই পাশের সুতার সাথে চলে আসছে। তো শিক্ষার্থীরা এই হলো সাইটোসিন। এখন আমরা যদি এবার দেখি লক্ষ্য করি তাহলে আমরা এবার আমরা কি করতে পারবো যে এখানে যদি গুয়ানিন হয় তাহলে এখানে হচ্ছে সাইটোসিন, এটা সাইটোসিন, তাহলে আমরা এখানে যে সাইটোসিন হয় তাহলে অবশ্যই এখানে গুয়ানিন। এবার আমরা আবার এটাকে গুছাই ফেলি, সাইটোসিন গুয়ানিন, তারপরে এখানে হচ্ছে অ্যাডেনিন হলে তার সাথে হচ্ছে থাইমিন, থাইমিন হলে অ্যাডেনিন, এইভাবে করে এখানেও হচ্ছে সাইটোসিন হলে পরেরটা হবে 3 বন্ধন দ্বারা গুয়ানিন, তারপরে অ্যাডেনিন হলে এই পাশে হবে থাইমিন, থাইমিন হলে তার সাথে হবে অ্যাডেনিন। শিক্ষার্থীরা আমি বলে যাচ্ছি তোমরা কি কিছু বুঝতে পারছো? আমি বলতে চাচ্ছি গুয়ানিন এবং সাইটোসিন 3 বন্ধন দ্বারা যুক্ত হয় হাইড্রোজেন বন্ড দ্বারা, তাই যেখানে সাইটোসিন থাকবে সাইটোসিনের সাথে গুয়ানিন যুক্ত হবে 3 বন্ধন দ্বারা, নাইট্রোজেন বেজ এগুলো, আর অ্যাডেনিন হচ্ছে দ্বিবন্ধন, তাই থাইমিনও দ্বিবন্ধন, তাই থাইমিনের সাথে অ্যাডেনিন সবসময় বসবে। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দেখো হাইড্রোজেন বন্ডটা ভেঙে গেল, এই হাইড্রোজেন বন্ডটা যখন ভেঙে গেল তখন শিক্ষার্থীরা তোমরা কি চিত্রটা দ্রুত অঙ্কন করতে পারছো? দেখো চিত্রটা অঙ্কন করো, দ্রুত অঙ্কন করো। তারপরে দেখো এই অ্যাডেনিনের সাথে থাইমিন এভাবে ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে নতুন সূত্র তৈরি হলো, তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে পুরাতন সূত্র, পুরাতন সূত্র, কারণ এটা এই ডিএনএরই সূত্র, আর নতুন আরেকটা সূত্র এসে যুক্ত হয়েছে সেটা হচ্ছে নতুন সূত্র, এবং নতুন সূত্রটা যুক্ত হয়েই কিন্তু আবার নতুন করে ডিএনএ তৈরি হয়েছে, এটা হচ্ছে পুরাতন সূত্র, পুরাতন সূত্র, আর এই পাশেরটা হচ্ছে নতুন সূত্র, আমরা এটা লিখে দিব নতুন সূত্র। আমি নতুন সূত্রটা বোঝানোর জন্য আমি একটু ডট ডট ইউজ করেছি, তুমি এটা জাস্ট বোঝানোর জন্য। তো এখানে এই সুতাটা বোঝানোর জন্য আমি 2 রকম চিহ্নিত করেছি। তো শিক্ষার্থীরা প্রতিলিপনের দিক, এটা হচ্ছে প্রতিলিপনের দিক, তোমরা এখানে লিখে রাখতে পারো প্রতিলিপনের দিক। এটা শিক্ষার্থীরা এটা মূল বিষয়টা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স আমরা জানি, কিন্তু ডিএনএর মধ্যে তার হাইড্রোজেন বন্ড মানে ভেঙে যাবে, কোনো এক সময় ভেঙে যাবে। আমি একটু আগে কোষ চক্রটা বুঝিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে গ্যাপ 1-এর পরেই হচ্ছে ডিএনএ অনুলিপন হবে। শিক্ষার্থীরা তোমাদের কি প্রশ্ন জাগে না যে কেন অনুলিপনটা হচ্ছে? হ্যাঁ, এই অনুলিপনটা হতেই হবে, যে কারণ এটা যদি অনুলিপন না হয় ভেঙে যাওয়ার পরে এখানে যে নতুন আরেকটা সূত্র তৈরি হয়েছে, ধরো এটা বাবার বৈশিষ্ট্যের থেকে ডিএনএর আরেকটি সুতা এখানে যুক্ত হয়েছে এবং মায়ের বৈশিষ্ট্য থেকে আরেকটি সূত্র এখানে যুক্ত হয়েছে, ফলে সন্তান হুবহু বাবা বা হুবহু মায়ের চরিত্র বা ডুপ্লিকেট তার ফেস টু ফেস হচ্ছে না, কারণ এই অনুলিপনের কারণে প্রতিটা মানুষের সাথে মিল আছে কিন্তু একেবারে ডুপ্লিকেট হয়নি, কারণ এই অনুলিপনটা হয়েছে, এইটাই হলো মূল। এবং এই অনুলিপন হতেই হবে, অনুলিপন না হলে জীব বৈচিত্র্যই আসবে না। শিক্ষার্থীরা তাহলে ডিএনএর অনুলিপন হতেই হবে, অর্থাৎ ডিএনএ একটা পর্যায়ে যে কোষ বিভাজনের পর্যায়ে মাইটোসিস কোষ বিভাজনের
প্রস্তুতিমূলক পর্যায়ের সময় এটা ভাঙবে, ভেঙে এটা সুতা দুটা আলাদা হয়ে যাবে, তার সাথে নতুন দুটা সুতা এসে যুক্ত হয়ে আবার নতুন ডিএনএ তৈরি হবে এবং এটা তৈরি হতেই হবে যেটা সন্তানের মধ্যে ওই যে বাবার সাথে, এই যে দেখো এটা যদি এই সূত্রটা বাবার সূত্র হয়ে থাকে, বাবার থেকে আগত আরেকটা সূত্রটা আছে মায়ের থেকে আগত সূত্র, এখন মায়ের যে সূত্রটা ভেঙে গেছে তার সাথে যদি যে অংশটা নতুন এসে যুক্ত হচ্ছে মায়ের পরিবারের অন্যান্য পরিবারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা ওই সুতার মধ্যে বিদ্যমান এবং বাবার এই সুতাটার সাথে তার বংশধরের অন্যান্য যে পরিবারের যে আরও কিছু জিনগত বৈশিষ্ট্য আছে সেগুলো কিন্তু এই সুতার মধ্যে বিদ্যমান। ফলে একটি সন্তান শুধু মানে বাবা এবং মায়ের বৈশিষ্ট্যটা অনেক বেশি পেয়ে থাকে, কিন্তু তার পরিবারের যে বৈশিষ্ট্যগুলোও পেয়ে থাকে মূলত এই রিপ্লিকেশনের কারণে, যার ফলে এই নতুন সুতার মধ্যে তাদের বাবার এবং কিছু বৈশিষ্ট্য পরিবারের এবং মায়ের পরিবারের বৈশিষ্ট্যগুলো এখানে আসছে। ফলে একটা সন্তান তার বাবা মা প্লাস তার বাবা মায়ের যে ঘনিষ্ঠ অর্থাৎ চাচা দাদা ফুপু, ওদিকে মায়ের কি মামা খালা, হ্যাঁ, এই এবং নানা নানি, এই জাতীয় বৈশিষ্ট্যগুলো পর্যায়ক্রমে তাদের মধ্যে চলে আসে শিক্ষার্থীরা। তাহলে অনুলিপন তো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখন অনুলিপনটা কিভাবে হয়েছে আমাদের মনে রাখতে হবে। ডিএনএ অনুলিপন সৃষ্টির নিম্ন তিনটা ধাপে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে হাইড্রোজেন বন্ডের বিলোপ সাধন। শিক্ষার্থীরা তিনটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা হচ্ছে আমি তোমাদেরকে এই বর্ণনা দেওয়ার জন্য হাইড্রোজেন বন্ডের বিলোপ সাধন দিয়ে আমি এটাকে বর্ণনা করব। হাইড্রোজেন বন্ডের বিলোপ সাধন, শিক্ষার্থীরা দ্রুত শেষ করো। বিলোপ সাধন, হ্যাঁ, আমি তিনটা ব্যাখ্যা করছি। 2 নাম্বারটা আমরা আরেকটা বর্ণনা করতে পারি, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডের পরে আমরা বলতে পারি সম্পূরক সৃষ্টি হবে, বিলোপের পরে এটা সম্পূরক সৃষ্টি হবে। আমি প্রত্যেকটা ব্যাখ্যা করব। সম্পূরক সৃষ্টি হবে। আর 3 নম্বরে আমরা কি করব সেটা ব্যাখ্যাটা দিব যে এরপরে ছাঁচের বেজের অনুক্রম অনুসারে ছাঁচের বেজের অনুক্রম অনুসারে ছাঁচের বেজের অনুক্রম অনুসারে সম্পূরক বেজের বিন্যাস ও হাইড্রোজেন সম্পূরক বেজের বিন্যাস, সম্পূরক বেজের বিন্যাস শিক্ষার্থীরা ও হাইড্রোজেন বন্ডের সৃষ্টি হবে ও হাইড্রোজেন বেজের সৃষ্টি। শিক্ষার্থীরা আমি এই যে অনুলিপন প্রক্রিয়াটা হলো, আমি এই 3টা প্রক্রিয়ার মাধ্যমে এটাকে আমি ব্যাখ্যা করব। তাহলে শিক্ষার্থীরা দেখো প্রথমটা কি ছিল? হাইড্রোজেন বন্ডের বিলোপ সাধন। বিলোপ মানে কি? ধ্বংস বা হাইড্রোজেনটা ভেঙে যাওয়া। হাইড্রোজেন বন্ডের বিলোপ সাধন মানে হাইড্রোজেনটা আমাদের এই যে নাইট্রোজেন বেসগুলো কিন্তু হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত ছিল। তাহলে হাইড্রোজেন বন্ডটা এখানে ভেঙে যাওয়ার কারণেই নাইট্রোজেন বেস দুই পাশে চলে গিয়েছিল। তাহলে এইটাই হলো হাইড্রোজেন বন্ডের বিলোপ সাধন। তো শিক্ষার্থীরা হাইড্রোজেন বন্ডের বিলোপ সাধনটা আমরা কিভাবে দেখতে পাচ্ছি যে এখানে আমরা বর্ণনা করতে পারি যে প্রতিরূপ সৃষ্টির সময় প্রাথমিক পর্যায়ে কিন্তু পিউরিন আর পাইরিমেডিন বেসের সংযোগকারী হাইড্রোজেন বন্ডটা ভেঙে যাবে। এই হাইড্রোজেন বন্ডটা এখানে ভেঙে যাবে, ফলে কি হবে? ডিএনএর একাংশ পরস্পর থেকে পৃথক হয়ে যাবে এবং প্রতিটি ডাবল হেলিক্স একক হেলিক্সে পরিণত হবে। তাহলে আমরা শুরুতে দেখতে পাচ্ছি ডিএনএর এই যে আমরা দেখতে পাচ্ছি কি এখানে হাইড্রোজেন এখানে বন্ডটা ভেঙে গেল এবং যে ডাবল হেলিক্স ছিল সেটা ভেঙে গিয়ে বিচ্ছিন্ন হওয়ার কারণে তার একক হেলিক্সে পরিণত হয়েছে। সেটাই হচ্ছে হাইড্রোজেন বন্ডের বিলোপ সাধন। শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপটা হচ্ছে সম্পূরক সৃষ্টি। সম্পূরক বলতে কি বুঝি? তোমরা ছোট ক্লাসে পড়েছো সম্পূরক কোণ, অর্থাৎ একটা যেমন ধরো যে 180 ডিগ্রি কোণে 90 ডিগ্রি কোণ দেওয়া আছে, তাহলে আর কত ডিগ্রি হলে এটা 180 ডিগ্রি হবে, তার মানে তার সাথে আরও 90 ডিগ্রি কোণ যুক্ত করতে হবে, তাহলে সেটা হবে 180 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি সম্পূরক কোণ হচ্ছে আরও 90 ডিগ্রি। অথবা যদি 130 ডিগ্রি কোণ আছে, 180 ডিগ্রি থেকে কত ডিগ্রি সম্পূরক 180 ডিগ্রি কোণ তৈরি করতে গেলে আরও কত ডিগ্রি কোণ লাগবে? হ্যাঁ, তাহলে 50। তাহলে সেরকম এইটার সম্পূরক হচ্ছে এই
ডিএনএ সিঙ্গেল ডিএনএকে ডাবল হেলিক্স তৈরি করার জন্য তার সম্পূরক সৃষ্টি, এটাই হচ্ছে সম্পূরক সৃষ্টি। কীভাবে সম্পূরক সৃষ্টি হচ্ছে শিক্ষার্থীরা? তোমরা দেখো পরস্পর থেকে যে পৃথক হয়ে গেছিলো হেলিক্স সূত্র দুটা, তাই সেটা কিন্তু এই পুরাতন সূত্রটা একটা ছাঁচ হিসেবে থেকে গেছে। ছাঁচ বুঝতে পেরেছ? অর্থাৎ সে বিচ্ছিন্ন হয়ে যাবে না, একটা ছাঁচ থেকে যাবে, তার সাথে ম্যাচ করে আরেকটা হেলিক্স এসে যুক্ত হবে। তাই পুরাতন সূত্রটাকে এখানে ছাঁচ বলা হচ্ছে। তাহলে পুরাতন সূত্রটা হচ্ছে ছাঁচ হিসেবে থেকে যাবে এবং নতুন হেলিক্স তৈরির জন্য প্রয়োজনীয় কিছু উপাদান যেমন শর্করা, নাইট্রোজেন, তারপরে নাইট্রোজেন বেজ এবং ফসফেট যথা সময়ে যথা স্থানে এসে তখন উপস্থিত হবে এবং কি করবে? সূত্র সৃষ্টি করবে। এই সম্পূরক সৃষ্টির জন্য অবশ্য ডিএনএ পলিমারেজকে আমরা কি বলি? পলিমারেজ। আমরা এখানে পলিমারেজ নামক এনজাইম এবং ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি আমাদের প্রয়োজন হবে এই সম্পর্কটা তৈরি করার ক্ষেত্রে। এটাই হচ্ছে সম্পূরক সৃষ্টি। শিক্ষার্থীরা এরপরে যদি আমি ব্যাখ্যা করি তাহলে কি হবে? ছাঁচের বেজের অনুক্রম অনুসারে সম্পূরক বেজের বিন্যাস এবং হাইড্রোজেন বেজের সৃষ্টি। এখানে আবার হাইড্রোজেন বেজগুলো এসে যুক্ত হওয়ার প্রয়োজন আছে, না হলে ডিএনএ তৈরি হবে না। তাহলে আমরা কি করব? এবার নতুন সৃষ্ট সূত্র দুটিতে আমাদের ছাঁচের বেজের অনুক্রম অনুসারে সম্পূরক বেজগুলো বিন্যস্ত হতে হবে। অর্থাৎ ছাঁচের মধ্যে অর্থাৎ এই যে সিঙ্গেল সুতাটা আছে, এই সুতার মধ্যে যদি গুয়ানিন থাকে তাহলে তার সম্পূরক হিসাবে হাইড্রোজেন বন্ডটা কী হবে? সাইটোসিন 3 বন্ধন দ্বারা যুক্ত হবে। আবার যদি সাইটোসিন থাকে তাহলে 3 বন্ধন দ্বারা এখানে গুয়ানোসিন যুক্ত হবে। আবার যদি অ্যাডেনিন থাকে তার সম্পূরক হিসাবে এখানে 2 বন্ধন হাইড্রোজেন বন্ড দ্বারা কি হবে? আরেকটা নাইট্রোজেন বেজ থাইমিন যুক্ত হবে। এই ধরনেরটাকেই বলা হচ্ছে সম্পূরক বেজের বিন্যাস এবং হাইড্রোজেন বেজের সৃষ্টি সংযুক্তি। তো শিক্ষার্থীরা এইভাবে অতঃপরে তারা কি করবে? ছাঁচের এবং নতুন সৃষ্ট সম্পূরক বেজের মধ্যে পুনরায় হাইড্রোজেন বন্ডের আবির্ভাব হবে। এই নাইট্রোজেন বেজগুলো তাদের সম্পূরক হিসেবে ছাঁচের অনুক্রম অনুসারে সম্পূরক নাইট্রোজেন বেজগুলো আসার পরে পরবর্তীতে হাইড্রোজেন বন্ডগুলো দ্বারা তারা যুক্ত হবে। এইটাকেই বলা হচ্ছে সম্পূরক বেজের বিন্যাস ও হাইড্রোজেন বেজের সৃষ্টি। এই 3টা ধাপের মাধ্যমে এই অনুলিপন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তো শিক্ষার্থীরা আমরা কি বুঝতে পারলাম? যে হাইড্রোজেন বন্ডের সৃষ্টির জন্য এই অনুলিপনের জন্য এই 3টে প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুলিপনের গুরুত্বটা কি তোমরা অবশ্যই জানো। আমি একটু আগেও বলেছিলাম অনুলিপনের গুরুত্ব। শিক্ষার্থীরা অনুলিপনের গুরুত্ব তোমরা লক্ষ্য করো। অনুলিপনটা আমাদের জীবনে কেন হবে? ডিএনএর অনুলিপনটা হতে বাধ্য, না হলে আমাদের ক্ষতি হবে। তাহলে অনুলিপনটার কারণে ডিএনএর অনুলিপন সৃষ্টি হয় বলে কোষ বিভাজন ঘটে। ডিএনএর অনুলিপন সৃষ্টি হচ্ছে বলেই কিন্তু কোষ বিভাজনটা হচ্ছে। শিক্ষার্থীরা কোষ বিভাজন কখনই হবে না যদি অনুলিপনটা না হয়। তাহলে অনুলিপনটা কতটা জরুরি? শিক্ষার্থীরা অনুলিপ সৃষ্টি হয় বলে কিন্তু আবার প্রোটিন সংশ্লেষণটা হচ্ছে। তাহলে তোমরা লক্ষ্য করো অনুলিপনটা হয় বলেই কোষের মধ্যে কি হচ্ছে? প্রোটিন সংশ্লেষণ হচ্ছে। তাহলে প্রোটিন সংশ্লেষণ হওয়া কোষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই প্রতিলিপন সৃষ্টি হয় বলে কোষের সংশ্লেষণ হচ্ছে। শিক্ষার্থীরা তারপরে আমরা কী করি? এখানে এই অনুলিপনের মাধ্যমে জাতিসত্তা অটুট থাকে। অনুলিপনের মাধ্যমেই কিন্তু কোষের আমাদের জীবের মধ্যে যে জাতিসত্তাটা আছে বংশগত যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা অটুট থাকবে এই অনুলিপনের কারণে। শিক্ষার্থীরা আমাদের এই অনুলিপনটা কিন্তু গ্যামিট সৃষ্টির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে। সেক্ষেত্রে তোমরা জানো 2 ধরনের গ্যামিট আছে, একটা পুং গ্যামিট যেটাকে বলা হয় শুক্রাণুকোষ, আর এটা হচ্ছে স্ত্রী গ্যামিট যেটাকে বলা হয় ডিম্বাণুকোষ। এই গ্যামিট সৃষ্টির ক্ষেত্রেও এই অনুলিপন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা এছাড়া দেহের বৃদ্ধি ও জনন এবং জননের মাধ্যমে পূর্বপুরুষ থেকে উত্তর পুরুষে স্থানান্তরের জন্য এই ডিএনএ অনুলিপনের গুরুত্ব অপরিসীম, যা বলে শেষ করা যাবে না। শিক্ষার্থীরা তাহলে তোমরা অবশ্যই বুঝে গেছো যে ডিএনএ অনুলিপন কিভাবে হচ্ছে, ডিএনএ থেকে কিভাবে ডিএনএ অনুলিপন হচ্ছে। আমি আবারও বলছি, ডিএনএ ডাবল হেলিক্স মডেল ডিএনএর এই দ্বিসূত্র বিশিষ্ট সূত্রটি এটা কী হয়? কোষ বিভাজনে এটা বিরতি পর্যায়ে
সেটা প্রতিলিপনের এটা ভেঙে যায়, অর্থাৎ ডিএনএ ডাবল হেলিক্সে হাইড্রোজেন বন্ডটা ভেঙে যাবে এবং ভেঙে যাওয়ার কারণে ডিএনএর ডাবল হেলিক্সটা আলাদাভাবে দুটা সিঙ্গেল হেলিক্সে পরিণত হবে। হেলিক্স মানে সুতা। তারপরে তার সম্পূরক হিসাবে আবার নতুন একটা হেলিক্স এসে দুই পাশে দুটা নতুন হেলিক্স তৈরি করবে এবং এই ফলে যে নতুন করে আরও দুইটা ডিএনএ তৈরি হবে। একটা ডিএনএর উপরে তার দুইটা হেলিক্স থেকে আবার নতুন করে দুটা ডিএনএ তৈরি হবে। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন অফ ডিএনএ বা ডিএনএ অনুলিপন প্রক্রিয়া। আর এই অনুলিপন প্রক্রিয়াটা হয় বলেই প্রতিটা জীব সম্পূর্ণ ডুপ্লিকেট তার বাবা বা তার মায়ের মতো হয় না, স্বতন্ত্র, একদম স্বতন্ত্র। সে একদমই সব অনেক কিছু মিল থাকলেও সে আলাদাই একজন ব্যক্তি। আলাদা একজন ব্যক্তির পরিচয়টা এই অনুলিপন হচ্ছে বলেই সম্ভব। তাহলে বুঝতে পেরেছো অনুলিপন আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তাহলে এই অনুলিপন পরীক্ষাতে আসে, অনেকবার এসছে। অনুলিপন কি, ডিএনএ অনুলিপন প্রক্রিয়াটা বর্ণনা করো। শিক্ষার্থীরা আজকেও আমার সম্ভব হলো না অধ্যায়টি শেষ করতে, আগামীকাল ইনশাআল্লাহ আমি শেষ করব। সে আগামীকাল আমাদের গলগি বডি থাকবে, কোষের গলগি বডি এবং কোষ প্রাচীর গঠন নিয়ে আগামী ক্লাসে আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। একটা টপিক বোঝাতে আসলে অনেক ব্যাপক, অনেক বোঝার, এখন বোঝাইয়ে শেষ করতে গেলে একটা টপিক থেকে আরেকটা টপিকে যাওয়া কঠিন হয়ে যায়, তাই আজও শেষ করা সম্ভব হলো না। তবে আগামী ক্লাসে আমি গলগি বডি আর কোষ প্রাচীরের গঠনটা একটু বাদ পড়েছে, এই দুটো অংশ শেষ করে অধ্যায়টা থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি বের হয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে পড়বে, বোঝার চেষ্টা করবে, নিজেরা স্টাডি করবে, বেশি করে লিখবে। এবং অনেক বই আছে তোমাদের, অনেক রাইটারের বই আছে। প্রতিটা রাইটারের বই যদি তোমরা পড়ো আর আমাদের ক্লাসগুলো অনুসরণ করো, অবশ্যই তোমরা ভালো লিখতে পারবে, নির্ভুলভাবে লিখতে পারবে, ওটা ভালো নাম্বার পাবে। তোমাদের মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাসটি শেষ করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।